সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আহ, শুভ নববর্ষ 2021। আশা করছি যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো এবং ভালো থেকেই নিজের প্রতি, পরিবারের প্রতি আহ, দায়িত্ব পালন করে যাচ্ছ। আমরা গত 2 তারিখ পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ রেখেছিলাম। আবারও অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বাংলা প্রথম পত্রের বেশ কয়েকটি গল্প ও কবিতা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি নতুন একটি প্রবন্ধ আলোচনা করতে যাচ্ছি। এই প্রবন্ধটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধের মধ্যে আমরা নতুন কিছু দিক নির্দেশনা পাবো, বিশেষ করে যারা লেখালেখি করতে চায়। আর তোমাদের মধ্যেও যারা কবিতা, গল্প, ছড়া, ছোট গল্প এগুলো লিখে নিজের একটা আলাদা স্বকীয়তা, আলাদা পরিচয় তৈরি করতে চাও, তাদের প্রতি লক্ষ্য রেখেই 1885 খ্রিস্টাব্দে প্রচার নামক একটা সাহিত্য পত্রিকায় 13 দফা নিবেদন তথা সাহিত্য কিভাবে লিখবে, নব্য লেখকরা অনেকেই কোনো প্রকার নিয়ম কানুন না জেনে যাচ্ছে তো এভাবে লিখে যাচ্ছে, সে নব্য লেখক দিগের প্রতি লক্ষ্য করে তিনি এই নিবেদনগুলো পেশ করেছেন। এই নিবেদনগুলোতে মূলত তিনি বাংলা সাহিত্যকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, আরো উন্নতির স্তরে নিয়ে যাওয়া যায় তারই দিক নির্দেশনা দিয়েছেন। এই 13 দফা অনুসরণ করতেই হবে এরকম কোনো কথা নেই, তবে এর অধিকাংশই সচল মুদ্রার মতো এখনো সাহিত্য বোদ্ধাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর কিছু কিছু হয়তো ব্যক্তি বিশেষে অচল হতে পারে, তবে এগুলো যে মানতেই হবে এরকম কোনো কথা নেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেছেন সেই 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর নামক সাহিত্য পত্রিকার মাধ্যমে কবিতা লেখার মাধ্যমে বলা চলে, কবিতা যখন প্রকাশ হয়েছিল ওনার, তখন থেকে তিনি সাহিত্যের জগতে প্রবেশ করেন এবং সেই সুদীর্ঘকাল 1894 খ্রিস্টাব্দ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে সাহিত্যগুলো রচনা করে গিয়েছেন, উপন্যাস, প্রবন্ধ সহ নানাবিধ সাহিত্য সম্ভার, সেগুলো বাংলা সাহিত্যকে অমরত্ব না দিলেও সেগুলোর মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে উল্লেখযোগ্য। যেমন বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস তিনি লিখেছেন, তারপরে তার নিজের সম্পাদিত যে সাহিত্যপত্র, যেটা মাধ্যমে তিনি অনেক অপরিচিত কবিদের সুপরিচিত করে তুলেছেন, এগুলো খুব উল্লেখযোগ্য। আমরা আজকের ক্লাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই
বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটি আলোচনা করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো এই মুহূর্তে লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এই প্রবন্ধটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটির প্রকাশকাল হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। প্রচার নামক সাহিত্য পত্রিকায় তিনি এই প্রবন্ধটিকে প্রকাশ করেন। এটির প্রাথমিক নাম ছিল বাংলার নব্য লেখকদিগের প্রতি 13 দফা নিবেদন নামে, এবং লেখক হওয়ার জন্য অবশ্য করণীয় বিষয় হিসেবে তিনি এই 13 দফা সম্বলিত প্রবন্ধটি রচনা করেন। আমরা এই মুহূর্তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। তার জন্ম 1838 খ্রিস্টাব্দে কাঁঠালপাড়া গ্রামে 24 পরগনা, পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন এবং সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ বা অনার্সের প্রথম ব্যাচের তিনি শিক্ষার্থী ছিলেন, এবং কর্মজীবনে তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেট তিনি হতে পারেননি, কারণ তখন ম্যাজিস্ট্রেট ছিল ইংরেজরা, আর বাঙালিদের মধ্য থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদগুলো পেত। আমরা এই পর্যায়ে বঙ্কিমচন্দ্রের কিছু সাহিত্য কর্ম সম্পর্কে আলোচনা করছি। তিনি প্রায় 12টির মতো উপন্যাস লিখেছেন। উপন্যাসগুলো হচ্ছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, দেবী চৌধুরানী, চন্দ্রশেখর, রাজসিংহ, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, আনন্দমঠ, রাজমোহন সোয়াইফ, সীতারাম। এর মধ্যে তার প্রথম সার্থক উপন্যাস বলা হয়ে থাকে দুর্গেশ নন্দিনীকে, যেটা 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এবং তার ঐতিহাসিক উপন্যাস বলা হয়ে থাকে রাজসিংহ উপন্যাসকে, এবং দেবী চৌধুরানী, আনন্দমঠ ও সীতারাম, এই তিনটি উপন্যাসকে বলা হয়ে থাকে ত্রয়ী উপন্যাস। এই যে তথ্যগুলো বলছি, এগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে এসে থাকে, সেই জন্য এই তথ্যগুলোকে লিখে অনুশীলন করার চেষ্টা করবে। এরপর তার সামাজিক উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই মৃণালিনী, চন্দ্রশেখর, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, রাজমোহন সোয়াইফ, এগুলো, এবং তার কপালকুণ্ডলা উপন্যাসটি হচ্ছে মূলত রোমান্স ধর্মী উপন্যাস। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওনার বেশ কিছু প্রবন্ধ গ্রন্থ রয়েছে, যেমন লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ, ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রবন্ধগুলোর মধ্যে তার বিবিধ গ্রন্থ, যে প্রবন্ধ গ্রন্থটা রয়েছে বিবিধ প্রবন্ধ নামে, এই প্রবন্ধেরই অন্তর্গত একটি প্রবন্ধ হচ্ছে কি বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তাহলে যদি প্রশ্ন থাকে যে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধটির উৎস কোন গ্রন্থ, তাহলে আমরা লিখব কি
বিবিধ প্রবন্ধ। আমি এ পর্যায়ে বঙ্কিমচন্দ্রের সাহিত্য জীবনকে দুটি ভাগে আলোচনা করার চেষ্টা করব, কারণ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে সাহিত্য রচনা করতে দেখি তার জীবনে আমরা দুটি স্তর লক্ষ্য করি। প্রথমটি হচ্ছে 1852 থেকে 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত, দ্বিতীয়টি হচ্ছে 1882 থেকে 1894 খ্রিস্টাব্দ। আমি এখানে বিভাজন টেনেছি। 1852 থেকে 1882 পর্যন্ত তিনি পাশ্চাত্য দর্শন ও সাহিত্যে আস্থা রেখে লেখাগুলো লিখেছেন, যেখানে আধুনিক বিজ্ঞান মনস্কতা, আধুনিক পাশ্চাত্য দর্শনগুলো স্থান পেয়েছে। 1882 থেকে আমরা একটু ভিন্ন বঙ্কিমচন্দ্রকে দেখি, বিশেষত তার যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলো এই 1882 পর্যন্ত সময়ের মধ্যে লেখা হয়ে যায়। তিনি এই সময় বিভিন্ন সাহিত্যিক মতবাদ আত্মস্থ করে তার উপন্যাস, তার প্রবন্ধগুলো লিখে চলেছেন। কিন্তু আমরা যখন 1882 থেকে 1894 খ্রিস্টাব্দ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তার সাহিত্য চর্চার বিষয়টা লক্ষ্য করি, সেখানে দেখব যে তিনি ভারতীয় ঐতিহ্য বা দর্শনে দৃষ্টি ফেরান। অর্থাৎ এই সময়ে এসে তার রুচি, আদর্শ, ধর্ম, দর্শন এগুলো সবই ভারতীয় সভ্যতা কেন্দ্রিক। ভারতীয় রুচিকে, আদর্শ, ধর্ম ও দর্শনকে তিনি তার সাহিত্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা বিষয় এখানে দেখব যে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের যে বিশেষ কৃতিত্বগুলো কি কি। আমরা এখানে দুটো বিশেষ কৃতিত্বকে এখানে এনেছি। একটা হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাস, যেটা 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। আর দ্বিতীয়টা হচ্ছে বঙ্গদর্শন সাহিত্য পত্রিকা সম্পাদনা, যার মাধ্যমে অনেক কবি সাহিত্যিককে তিনি সাহিত্যিক হিসেবে কি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তার মধ্যে আমরা ঈশ্বরগুপ্তকে উল্লেখ করতে পারি। এরপর বাংলা সাহিত্যে তার বিশেষ কিছু খেতাব আমরা লক্ষ্য করি, যেমন সাহিত্য সম্রাট, ঋষি ও রায় বাহাদুর, তিনটি খেতাব আমরা তার লক্ষ্য করি। সাহিত্য সম্রাট হচ্ছে সাহিত্য বোদ্ধাগণ বাংলা সাহিত্যের অবদান হিসেবে অবদান রাখার ক্ষেত্রে ওনাকে সাহিত্য সম্রাট হিসেবে উপস্থাপন করেন। দ্বিতীয়ত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, আমি আগেই বলেছি যে 1882 থেকে 1894 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় তিনি ভারতীয় ঐতিহ্যকে কেন্দ্র করে তার লেখাগুলো তুলে ধরেছেন। নাম দেখলে বুঝতে পারবে, কৃষ্ণ চরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন, এই প্রবন্ধগুলোতে তিনি যে হিন্দু ধর্মের যে মাহাত্ম্য এবং কৃতিত্ব বৈশিষ্ট্য আলোচনা করেছেন, সেইগুলো লক্ষ্য করে হিন্দু ধর্মাবলম্বীগণ তাকে ঋষি হিসেবে উপস্থাপন করেছেন। তিনি একজন ঋষি। আর অন্যদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইংরেজদের থেকে একটি উপাধি গ্রহণ করেন, সেটা হচ্ছে রায় বাহাদুর। তাহলে যদি প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্রের খেতাবগুলো কি কি, সাহিত্য সম্রাট, ঋষি ও রায় বাহাদুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পর্যায়ে প্রবন্ধ সম্পর্কে একটু আলোচনা করছি। যেহেতু বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটি একটি প্রবন্ধ, আমরা আগেই বলেছি। এই প্রবন্ধ বিষয়টা কিভাবে এসেছে এবং প্রবন্ধ বলতে কি বোঝায়, এই বিষয়টা একটু আলোচনা করছি। সাহিত্যের বেশ কিছু শাখার মধ্যে প্রবন্ধ অন্যতম। আমরা যদি সাহিত্যকে বিভাজন করি, সাহিত্যের দুটি দিক লক্ষ্য করি আমরা। একটা হচ্ছে মননশীল
আর অন্যটি হচ্ছে সৃজনশীল। মননশীল যে বিষয়টা, এটা হচ্ছে মূলত জ্ঞানের সাহিত্য। এটার বৈশিষ্ট্য, এটা এই জ্ঞানের সাহিত্যের যেই বিষয়টা আমরা সেটা খেয়াল করব। বুদ্ধির কাছে এটার যেই বৈশিষ্ট্য, আমরা বুদ্ধির কাছে এটার গুণগুলো লক্ষ্য করব। আর সৃজনশীল যে বিষয়টা, সেটা হচ্ছে মূলত ভাবের সাহিত্য, আর এটার প্রাধান্য হচ্ছে কি হৃদয়ের কাছে। তাহলে সাহিত্যের দুটি স্তরের মধ্যে একটা হচ্ছে মননশীল আর একটা হচ্ছে কি সৃজনশীল। মননশীলটা হচ্ছে মূলত জ্ঞানের সাহিত্য, যেটা বুদ্ধির কাছে। আর এই মননশীল অংশেরই আমরা দেখতে পাচ্ছি প্রবন্ধ। আর অন্যদিকে সৃজনশীল সেটা ভাবের সাহিত্য, এটা হৃদয়ের কাছে প্রাধান্য, যেমন গল্প, কবিতা এবং নাটক ও উপন্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি প্রবন্ধ দু প্রকার। একটা হচ্ছে তন্ময় প্রবন্ধ, অন্যটি হচ্ছে মন্ময় প্রবন্ধ। তন্ময় প্রবন্ধ হচ্ছে বস্তুনিষ্ঠ, আর মন্ময় প্রবন্ধ হচ্ছে ব্যক্তিনিষ্ঠ। তন্ময় প্রবন্ধ লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের প্রকাশ। আর মন্ময় প্রবন্ধ যেটা ব্যক্তিনিষ্ঠ, সেটা ব্যক্তি হৃদয়ের প্রকাশ। আমরা এই পর্যায়ে জেনে নিব প্রবন্ধ বলতে কি বোঝায়। প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট বন্ধন, কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক যখন কোনো বিষয়বস্তু সম্পর্কে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ উপস্থাপন করে, তাই হচ্ছে প্রবন্ধ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে প্রবন্ধ এক ধরনের সাহিত্য, সেটা হচ্ছে মননশীল, এবং যেটা জ্ঞানের সাহিত্য, যেটার আবেদন বুদ্ধির কাছে, এবং যেটা মধ্যে আমরা লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি এবং জ্ঞানের প্রকাশ দেখব। এবং এই বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটির মধ্যেও আমরা লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি এবং জ্ঞানের প্রকাশে লক্ষ্য করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে মূল প্রবন্ধটি উপস্থাপন করতে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপদেশমূলক প্রবন্ধ। এই প্রবন্ধটিতে তিনি 13টি দফা উপস্থাপন করেছেন, যেটি একজন নতুন লেখকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেছেন, এবং আমিও মনে করি এর অধিকাংশই একজন নতুন লেখকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবগুলো নিয়ম বর্তমানে প্রযোজ্য না হলেও, বা সবার জন্য প্রযোজ্য না হলেও, সাহিত্যের উন্নতির জন্য প্রয়োজন আছে বলে আমরা মনে করি। তিনি এই প্রবন্ধটির নাম দিয়েছেন বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। নিবেদন এবং আবেদনের মধ্যে একটি পার্থক্য রয়েছে। নিবেদন হচ্ছে মূলত উপদেশ বা কোনো বিষয় মানা যেতে পারে এমন প্রস্তাবনা, আর আবেদন হচ্ছে কোনো বিষয়ে প্রাপ্তি বা অর্জনের জন্য চাওয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রবন্ধটির মধ্যে তিনি বাংলার যে নতুন লেখক রয়েছে তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, তার মধ্য থেকে বেশ কিছু প্রস্তাবনা আমি এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই তিনি যে প্রস্তাবনা দিয়েছেন, তিনি বলেছেন, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। আমরা প্রথম যে প্রস্তাবনাটা, সেটাতে আজকের প্রেক্ষাপটে যদি দেখি, অনেক লেখক
যারা খুব একটা ভালো না লিখতে পারলেও অথবা তার সাহিত্যিক মান বা সাহিত্য হিসেবে তার রচনা উৎকর্ষ না পেলেও, উৎকর্ষতা না থাকলেও আহ, তারা যশ বা খ্যাতির জন্য বই প্রকাশ করে থাকেন। এখন তো একুশে মেলা যেটা হয়ে থাকে, একুশ এলেই অসংখ্য বই প্রকাশের হিড়িক লেগে যায়। এর মধ্যে কয়টা প্রকৃত বই বা সাহিত্য মান রয়েছে, এটা আসলে আমরা যারা সাহিত্য বুঝি বা বোঝার চেষ্টা করি দেখলে বোঝা যায়। তো এই ক্ষেত্রে তিনি বলেছেন যে যশের জন্য না লিখতে। আচ্ছা, কারণ যার ভিতরে কি লেখার গুণ থাকবে এমনিতেই কি যশ প্রকাশিত হবে। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আহ, নিবেদনটা, সেটা হচ্ছে টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে, টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেই দিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিবেদন, যেটার মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ পেয়েছি, লোকরঞ্জন। লোকরঞ্জন শব্দটির ইংরেজি পরিভাষা হচ্ছে পপুলিজম বা লোকরঞ্জনবাদ। মানুষকে তুষ্টি করা, সন্তুষ্ট করার উদ্দেশ্যে, যে আমার একটা লেখা লিখলাম, এটা দেখে কে খুশি হলো, আমাকে ভাবা দিল বা উৎসাহ দিল, এই উদ্দেশ্যে কি করা লেখা। তিনি বলছেন যে লোকরঞ্জনের জন্য লেখা ঠিক না, তাহলে এই লেখাটা কি মানহীন হয়ে পড়ে এবং এটা বিকৃত এবং অনিষ্টকর হয়ে ওঠে। এই পপুলিজম বা লোকরঞ্জনবাদ কথাটা ইংরেজিতে বলা হয়ে থাকে টু সাপোর্ট দ্য ইন্টারেস্ট অফ মাস পিপল। টু সাপোর্ট দ্য ইন্টারেস্ট অফ মাস পিপল, গণমানুষের সমর্থন লাভের প্রত্যাশা করা। একটা বই লিখে মানুষের কি করা, প্রত্যাশা ব্যক্ত করা। এখন ফেসবুকের মধ্যে আমরা এই বিষয়ে দেখেছি, কেউ একটা কিছু লিখলো, এটা গ্রহণযোগ্য না হলে ভাই আমার এটাতে লাইক দিবেন, কমেন্টস দিবেন, শেয়ার করবেন, এরকম নিজ থেকে বলে থাকে, যেটা কখনোই কাম্য হতে পারে না। এখন থেকে 135 বছর আগে, মানে 1885 সালে এই প্রস্তাবগুলো তিনি বলে গিয়েছেন। আজকের সময় পর্যন্ত এটা খুবই প্রাসঙ্গিক। তো 3 নম্বর যে প্রস্তাবনা সেটা বলেছেন, যদি এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ প্রকৃতির ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা যেতে পারে। এক্ষেত্রে তিনি বলেছেন, যদি দেশের কল্যাণ উদ্দেশ্যে লিখে থাকেন অথবা সৌন্দর্য সৃষ্টির জন্য লিখে থাকেন, তাহলে ঠিক আছে, আপনি লিখতে পারেন। তবে অন্য উদ্দেশ্য লিখলে তিনি তাদেরকে যাত্রাওয়ালা প্রভৃতির নিজ প্রকৃতির পেশাদার লোকদের সাথে তুলনা করেছেন, যেটা আসলে বর্তমান প্রেক্ষাপটে ঠিক হয়নি। কারণ পেশা হিসেবে সবগুলোই পেশাই কি সমাদর পেতে পারে, কোনোটা খাটো হিসেবে কোনোটাকে দেখা ঠিক না। এই পর্যায়ে আমরা একটা বিষয় আলোচনা আনতে পারি, সেটা হচ্ছে সৌন্দর্য সৃষ্টি। সাহিত্যের পরিভাষা একটা শব্দ রয়েছে কলা কৈবল্যবাদ। এই কলা কৈবল্যবাদ শব্দটা আসে এখানে সৌন্দর্য সৃষ্টি পরিভাষাগত হিসাবে আমরা নিতে পারি কলা কৈবল্যবাদ বা আর্টস ফর আর্টস সেক, শিল্পের জন্য শিল্প, অর্থাৎ শিল্প সৃষ্টি হবে সৌন্দর্য সৃষ্টির জন্য। এই মতবাদটা
দিয়েছেন প্রমোদ চৌধুরী, কলা কৈবল্যবাদের জনক। কিন্তু বঙ্কিমচন্দ্র বলতে চাচ্ছেন যে শিল্পের জন্য শিল্প নয়, বরং মানুষের জন্য শিল্প। তিনি বলছেন আর্টস আর্টস ফর হিউম্যান সেক, আর্টস ফর হিউম্যান সেক। বঙ্কিম বলেছেন কি, আর্টস ফর হিউম্যান সেক, বা মানুষের জন্য শিল্প, অর্থাৎ মানুষের বা সমাজের বা দেশের কল্যাণের জন্য যদি শিল্পটা হয় এবং এর উদ্দেশ্য যদি সৌন্দর্য সৃষ্টি হয়, তাহলে লিখতে পারেন। অন্য কোনো উদ্দেশ্য হলে সেটা লেখা ঠিক নয়। আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে তিনি বলছেন, যাহা অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। সুতরাং তাহা একেবারে পরিত্যাজ্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যের এখন নির্ধারণ মহাপাপ। বঙ্কিমচন্দ্র তার সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে যে কথাটা বলেছেন যে ধর্ম বিরুদ্ধ, আসলে এখানে তিনি তো হিন্দু ধর্মের একজন ব্যক্তি এবং যদিও কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক, ঔপন্যাসিক, কিন্তু এটা আসলে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণের দাবি রাখে। এই সত্য এবং সুন্দর ওনার দৃষ্টিতে একরকম, সত্যম শুভম সুন্দরম, যেটা আবার ইসলামিক দৃষ্টিকোণ থেকে অন্যরকম। এই পয়েন্টটার সাথে দ্বিমত করা যেতে পারে। বিশেষ করে সত্য এবং সুন্দরের উদ্দেশ্যে লেখা হবে। আর আজকাল যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে লেখা হয়ে থাকে, সেটা আবার সেটাকে অন্য প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয় সাহিত্যে। তো সেই ক্ষেত্রে এই পয়েন্টটা এই সময় উপযোগী কিনা সেটার বিশ্লেষণ দাবি রাখে। আমি 5 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য নাটক উপন্যাস 2 1 বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্য কার্যে ব্রতী, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। তাই এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে কি এটা অবনতিকর। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, যাহা লিখবেন তা সাথে সাথে প্রকাশ করবেন না, কিছুকাল রেখে দিবেন এবং আবার ওটাকে দেখবেন এর মধ্যে কোনো শব্দ, কোনো লেখা, কোনো বিষয়, কোনো তথ্য সংশোধন করা যায় কিনা, তাহলে রচনাটির শিল্পগুণ বা মান বেড়ে যাবে। আর 6 নম্বরে যে প্রস্তাবনা সেটা হচ্ছে, যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি একটা বিষয় জানি না, বুঝি না, এটা আমি লিখতে চাই, আমাদের দেশে সবচেয়ে বেশি আকারে হচ্ছে। এবং যেমন যেসব লোক ইসলাম সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান রাখে না, তারা ইসলামের বিরুদ্ধে লেখা নির্ধারণ করছে। আবার কিছু লোক আছে, মুসলিম বলতে পারে, হিন্দু বলতে পারে, যারা সাহিত্যের কোনো কিছুই বোঝে না, তবু সাহিত্য লিখতে কি অস্থিরতা প্রকাশ করছে, সাহিত্য লিখে বই একটা প্রকাশ করে দিচ্ছে। কিংবা আমি যে ভাষা বুঝি না, যে তত্ত্ব বুঝি না, যে জ্ঞান বুঝি না, সেটা লিখে প্রকাশ করার দুঃসাহস আমরা দেখাতে যাই। এই ক্ষেত্রে তিনি বলছেন, যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে কি এই নিয়মটি রক্ষিত হয় না। যে সাময়িক যে সাহিত্যটা লেখে, এটা কি নিয়মটা রক্ষিত না। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা 13টি নিবেদনের মধ্যে আজকের ক্লাসে মোট 6টি নিবেদন আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা মূল বই যখন পড়বে এই নিয়মগুলোকে আর একটু যথাযথ এবং সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়বে এবং এই প্রবন্ধটিকে
আত্মস্থ করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।